এখন যেহেতু আমরা এই সাবজেক্টটা পড়ব, আমরা বাংলাদেশ বার কাউন্সিল এর পরিচয় এটা জানার আগে আমরা এই সাবজেক্টের অবস্থানটা একটু দেখি। একটা কপি গিয়েছে, কপিটা পেয়েছেন কিনা দেখেন। বিষয় হচ্ছে, বারবার পড়বেন, প্রফেশনাল ইথিক্স বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস। এখানে নাম্বারটা একটু দেখে নেন। নাম্বারটা হচ্ছে প্রাথমিক পরীক্ষা, যেটাকে আমরা এমসিকিউ বলি। এমসিকিউ এ 100-র মধ্যে 5 নাম্বার, আর 95 নাম্বার থাকবে অন্য 6টা সাবজেক্ট থেকে। 5 নাম্বার, এখান থেকে 5টা এমসিকিউ প্রশ্ন থাকবে, 5টা অ্যান্সার করতে হবে। এবং লিখিত পরীক্ষা 10 নম্বর। এই লিখিত পরীক্ষা 10 নাম্বার। যখন লিখিত পরীক্ষা দিবেন তখন এটা চ গ্রুপে পড়বে। লিখিত পরীক্ষায় ক, খ, গ, ঘ, উম, চ, এই 6টা গ্রুপ আছে। ক গ্রুপে হচ্ছে দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন। খ বিভাগে হচ্ছে ফৌজদারি কার্যবিধি। গ বিভাগে হচ্ছে দণ্ডবিধি। ঘ বিভাগে হচ্ছে সাক্ষ্য আইন। উম বিভাগে হচ্ছে তামাদি আইন। আর চ বিভাগে হচ্ছে এই সাবজেক্টটা, প্রফেশনাল ইথিক্স বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, লিগাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস। লিখিত পরীক্ষা 10 নম্বর, চ গ্রুপ। 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। লিখিত পরীক্ষায় যখন যাবেন তখন প্রশ্নে 2টো প্রশ্ন দেওয়া থাকবে এই বিষয় থেকে, যেটা আমরা আজকে পড়ব। তার মধ্যে একটি প্রশ্নের, যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনি দিবেন। এখন আমরা মূল আলোচনায় আসবো। আজকে আলোচনার বিষয়টা হচ্ছে, টপিকটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল এর পরিচয়। পরিচিতি কথাটা হবে না, হবে বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয়। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয় যদি আমরা জানি, আজকের ক্লাসে প্রতিদিন 15 মিনিট করে পড়বেন আমার কাছে। আর আমি লাইন বিচ্ছিন্ন করে দেওয়া থেকে শুরু করে আগামীকাল বুধবার 9:30 ক্লাসে আসার আগ পর্যন্ত এই 15 মিনিট আজকে যা পড়িয়ে দিব, এইটাই সারাদিন পড়তে থাকবেন। বারবার পড়বেন, লিখবেন। পরীক্ষায় ভালো করার জন্য নিয়ম হলো, আপনি যদি 5 বার পড়েন তার মধ্যে 3 বার লিখতে হবে আর কি। 5 বার পড়ে 3 বার লিখতে হয়। এখন আমরা আজকের মূল আলোচনায় আসব। আমাদের মূল আলোচনাটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল এর পরিচয়। পরিচিতি কথাটা হবে না, এখানে একটু শব্দগত ভুল আছে। এটা হবে বাংলাদেশ বার কাউন্সিল এর পরিচয়। কপি পাঠাচ্ছি, এই কপিটা দেখেই পড়বো আর কি। কপিটা পৌঁছানো মাত্র একটু সংকেত দিন যে পৌঁছেছে। বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয় এসছে কিনা দেখেন। এসছে। আমরা যদি বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয়টা পড়ি, তাহলে এখানে আমরা এমসিকিউ প্রশ্ন কমন পাবো, এক বা একাধিক। 2 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা। এমসিকিউ এর পরে আমাদের লিখিত পরীক্ষা। এই পরিচয়টা জানলে আমাদের 6টা লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর দিতে পারবো।
কোন 6টা সেটা একটু পরে আমি বলে দিব পড়ানোর পরে। তাহলে আজকে ছোট আলোচনা এবং মাত্র 15 মিনিটের আলোচনা। এখান থেকে বার কাউন্সিলের পরিচয় থেকে আমরা এমসিকিউ পাবো, 5-6টা লিখিত পরীক্ষার প্রশ্নের আনসার দেওয়া যাবে, এবং ভাইবা বোর্ডেও যদি প্রশ্ন করে এই বিষয় থেকে, বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয় থেকে, তাহলে নিঃসন্দেহে উত্তর দেওয়া যাবে। একটা অধ্যায় থেকে তার সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, এটা নিজেও বুঝেন। বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয় থেকে যদি কোনো প্রশ্ন করে, সেটা এমসিকিউ হোক, লিখিত হোক, ভাইবা হোক, সকল প্রশ্নের উত্তর এই পরিচয়ের মধ্যেই পাওয়া যাবে। এখন দয়া করে আমার সাথে একটু পড়েন। প্রথম লাইনটা পড়েন। প্রথমে এই আইনটার নাম মুখস্থ করে ফেলবেন সবাই। দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। এই আইনের নামটা একদম পাখির মতন মুখস্থ করে ফেলতে হবে। কমা এবং এস কোথায় আছে? যে প্র্যাকটিশনার্স, এখানে কিন্তু এস আছে। আইনের নামটা পুরাটা মুখস্থ করবেন। দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, কমা 1972 অনুযায়ী। এইখান থেকে হলো আমাদের পরিচয়। বার কাউন্সিলের পরিচয় আমি দিচ্ছি। বার কাউন্সিলের পরিচয়টা কি? বার কাউন্সিলের পরিচয়টা কিন্তু দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এই আদেশের বা এই আইনের মধ্যেই কিন্তু আমাদের বার কাউন্সিলের পরিচয়টা আছে। যেমন আল্লাহর পরিচয় স্বয়ং আল কোরআনেই দেওয়া আছে। আল্লাহর পরিচয় যেমন আল কোরআনে দেওয়া আছে, অনুরূপ ভাবে বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয়টা, যে বিষয়টা আজকে আমাদের আলোচনার বিষয়, এই পরিচয়টা এই আইনের মধ্যেই দেওয়া আছে। এই জন্য এই আইনের নামটা এমসিকিউ, রিটেন এবং ভাইবা 3টা পরীক্ষাতেই কাজে লাগবে। এজন্য অত্যন্ত সতর্কতার সাথে, যত্নের সাথে 5 বার পড়বেন, 3 বার লিখবেন, আবার 5 বার পড়বেন, 3 বার লিখবেন। এইভাবে বার কাউন্সিলের পরিচয়টা আমরা এখন দেখি। যে বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে বাংলাদেশের সকল আইনজীবীগণের সমন্বয়ে গঠিত। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলটা কিন্তু বাংলাদেশের যত আইনজীবী আছে, আমরা ধরে নেই বাংলাদেশে এই মুহূর্তে 65,000 আইনজীবী আছে, অ্যাডভোকেট। তাহলে এই যে 65,000 অ্যাডভোকেট সারা বাংলাদেশে, এই বাংলাদেশের সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত, সরকারি নিয়ন্ত্রণাধীন। বাংলাদেশ বার কাউন্সিলটা কিন্তু সরকারি নিয়ন্ত্রণাধীন। এখান থেকে যে কোনো একটা বিষয় কিন্তু এমসিকিউ আকারে আসবে, যেটা কি বেসরকারি সংস্থা না সরকারি নিয়ন্ত্রণাধীন না কি এটা, তখন এই সরকারি নিয়ন্ত্রণাধীন এই কথাটা কাজে লেগে যেতে পারে। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের সকল আইনজীবী, এখানে কিন্তু ভারতের বা পাকিস্তানের কোনো আইনজীবী নাই। আমাদের একটা ইন্টারন্যাশনাল বার আছে, সেটা হচ্ছে সকল সারা বিশ্বের সকল আইনজীবীদের নেই, ওইটা হলো ইন্টারন্যাশনাল বার। কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলে কিন্তু শুধু বাংলাদেশের সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত, সরকারি নিয়ন্ত্রণাধীন একটি সংবিধিবদ্ধ স্বায়ত্ত। বাংলাদেশ বার কাউন্সিলটা একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই কথাটা মুখস্থ রাখতে হবে যে বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। পরের প্যারায় আসেন বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয় সম্পর্কে। যে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 2 খ 2b 2 খ অনুচ্ছেদে বলা হয়েছে যে বার কাউন্সিল অর্থ এই আদেশের অধীন গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। তাহলে বার কাউন্সিল যেখানেই পাবেন সেখানে আপনি ধরে নেবেন যে বার কাউন্সিল মানেই হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। তাহলে বার কাউন্সিল পরীক্ষায় যদি প্রশ্ন করে বার কাউন্সিলের সংজ্ঞা কোথায় আছে, তাইলে আপনি বলবেন
এই 1972 সালের যে আইনটা, সেই আইনের 2 অনুচ্ছেদের খ উপনুচ্ছেদে আছে। 2 অনুচ্ছেদের খ উপনুচ্ছেদ, এটা আলাদা ভাগ করে লেখা যায়, আবার 2 খ অনুচ্ছেদও লেখা যায়। তাহলে এখান থেকেও কিন্তু আমরা একটা এমসিকিউ পেতে পারি যে বার কাউন্সিল অর্থ কি, বা বার কাউন্সিলের সংজ্ঞা কোথায় আছে। তাহলে বার কাউন্সিলের সংজ্ঞাটা আছে হচ্ছে 2 খ অনুচ্ছেদে। এখানে বলছে বার কাউন্সিল অর্থ বা বার কাউন্সিল বলতে এই আদেশের, এই আদেশ মানে উপরের ইংরেজি আদেশটা, এই আদেশের অধীন গঠিত বাংলাদেশ বার কাউন্সিল। এরপরের প্যারায় বলা আছে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 3 অনুচ্ছেদের 1 উপনুচ্ছেদে বা 3.1 অনুচ্ছেদে বলা হয়েছে যে এই আদেশের বিধানাবলী সাপেক্ষে বাংলাদেশে একটি বার কাউন্সিল গঠিত হবে, যা বাংলাদেশ বার কাউন্সিল নামে অভিহিত হবে। তাহলে 3 অনুচ্ছেদের 1 উপনুচ্ছেদে বলে দিল যে বাংলাদেশে একটি বার কাউন্সিল গঠিত হবে, যা বাংলাদেশ বার কাউন্সিল নামে অভিহিত হবে। তাহলে 3.1 অনুচ্ছেদে কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে এটা বলে নাই, বলছে বাংলাদেশে একটি বার কাউন্সিল গঠিত হবে। বাংলাদেশে একটি বার কাউন্সিল গঠিত হবে, যা বাংলাদেশ বার কাউন্সিল নামে অভিহিত হবে। বার কাউন্সিল এই শব্দটা জীবনে অনেকবার পাবেন, কিন্তু বার কাউন্সিল কাকে বলে সেটা অনেক জায়গায় নাও পেতে পারেন। এই জন্য বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল বা বার কাউন্সিল একই কথা। বার কাউন্সিল মানেই বাংলাদেশ বার কাউন্সিল। এখন বাংলাদেশ মানে কি সেটা তো জানেন, এখানে কিন্তু 3টা শব্দ দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিল। তাহলে বাংলাদেশ মানে তো একটা দেশ, আমাদের দেশ। বার মানে কি বলেন তো কেউ? বার মানে কি, কাউন্সিল মানে কি? বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ মানে আমাদের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আর বার মানে কি, কাউন্সিল মানে কি? বার মানে হচ্ছে আইনজীবী গণ, বহুবচন, আইনজীবী গণ। বার মানে কি? আইনজীবী গণ। অ্যাডভোকেট মানে হলো আইনজীবী একজন, কিন্তু বার মানে হচ্ছে আইনজীবী গণ। আর কাউন্সিল মানে হলো পরিষদ। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল মানে কি দাঁড়াইলো? বাংলাদেশ বার কাউন্সিল মানে হচ্ছে বাংলাদেশের আইনজীবীদের পরিষদ, বাংলাদেশ আইনজীবীদের সংস্থা, বাংলাদেশ আইনজীবীদের প্রতিষ্ঠান। কাজে বার মানে হচ্ছে আইনজীবীগণ। ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করলে তো প্যাসে পড়ে যাবেন যে বার কাউন্সিলের আন্ডারে পরীক্ষা দিয়ে শেষ করে ফেললেন, এমসিকিউ রিটেন পাস করে গেলেন, কিন্তু বার মানে কি? বার কাউন্সিলে বার কথার অর্থ কি? আইনজীবীগণ। আর কাউন্সিল মানে হচ্ছে পরিষদ। এরপরে একটু প্যারায় চলে আসেন। তাহলে 3 অনুচ্ছেদের 1 উপনুচ্ছেদে কি বলছে, কোন অনুচ্ছেদে কি বলছে, এই কথাগুলো কিন্তু এমসিকিউ লিখিত ভাইবা 3টা পরীক্ষাতেই কাজে লাগবে। এরপরে দেখেন এবং এর নিচে বলা আছে 1972-এর 2 অনুচ্ছেদে, মানে 3 অনুচ্ছেদের 2 উপনুচ্ছেদে বলা হয়েছে। এই উপনুচ্ছেদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে অনেক এমসিকিউ এবং লিখিত পরীক্ষার প্রশ্ন কাজে আসবে। 3.2 অনুচ্ছেদে কি বলছে দেখেন, বার কাউন্সিল এমন একটি যৌথ প্রতিষ্ঠান। বাংলাদেশ বার কাউন্সিল কিন্তু একটা যৌথ প্রতিষ্ঠান, একটি সরকারি নিয়ন্ত্রণাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বাংলাদেশ বার কাউন্সিল সরকারি নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আর 3.2 এসে পেলাম যে বাংলাদেশ বার কাউন্সিল একটি যৌথ প্রতিষ্ঠান। এখন যদি পরীক্ষায় প্রশ্ন করে যে বার কাউন্সিলকে কেন যৌথ প্রতিষ্ঠান বলা হয়, তাহলে এই ছোট সহজ উত্তরটা কেউ সহজভাবে না দিয়ে পেছিয়ে কঠিন করে ফেলার চেষ্টা করে। বাংলাদেশ বার কাউন্সিল একটা যৌথ প্রতিষ্ঠান,
এখন যৌথ প্রতিষ্ঠান কেন বলা হচ্ছে? যৌথ প্রতিষ্ঠান বলা হচ্ছে এই কারণে যে বাংলাদেশ বার কাউন্সিলের 3টা সংগঠনের কথা উল্লেখ আছে। যে আইনটা আমরা পড়তেছি, অর্ডার 1972, এই আদেশে আমরা দেখব যে বার কাউন্সিলের 3টা সংগঠন আছে। 3টা সংগঠনের কি নাম? আমার লেখার নিচের দিকে চলে যান, সবাই লেখার একদম নিচের অংশে চলে যান, একদম নিচের অংশে চলে যান। এইখানে দেখেন নিচের প্যারাটার উপরের প্যারাটা দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি যৌথ প্রতিষ্ঠান, পেয়েছেন কিনা? এটা কিন্তু লিখিত পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে বাংলাদেশ বার কাউন্সিল একটি যৌথ বাংলাদেশ বার কাউন্সিলকে কেন একটা যৌথ প্রতিষ্ঠান বলা হয়? তখন আপনি বলবেন বাংলাদেশ বার কাউন্সিল একটি যৌথ প্রতিষ্ঠান কারণ উপরোক্ত আদেশটিতে, মানে দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972-তে বাংলাদেশ বার কাউন্সিলের তিন ধরনের সংগঠনের কথা বলা আছে: বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিল ট্রাইব্যুনাল। এখন তো এইটাও আপনার পরীক্ষা এমসিকিউ হতে পারে। এমসিকিউ কি হবে আমি কিন্তু জানি না, তবে ক্ষেত্রটা জানি যে যদি আজকের এই অধ্যায়ের শেষ এই বাংলাদেশ লিগাল ডিসিশনস, বাংলাদেশ বার কাউন্সিল থেকে একমাত্র একটা ল জার্নাল প্রকাশ হয়। বাংলাদেশ বার কাউন্সিল একমাত্র একটা ল জার্নাল প্রকাশ করে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ লিগাল ডিসিশনস, বিএলডি, একদম শেষ প্যারায় আছে। এই পর্যন্ত যদি পড়েন তাহলে বাংলাদেশ বার কাউন্সিল পরিচয়, বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয় থেকে কোনো প্রশ্ন আসলে আপনার প্রশ্ন মিস হবে না, সেটা এমসিকিউ হোক, লিখিতই হোক, আর ভাইভাই হোক। কারণ এত পরিপূর্ণ একটা আর্টিকেল বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয়, এটা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না, আগামী 100 বছরেও পাবেন না। কাজে সব ধরনের তথ্য এখানে আছে, একটু কষ্ট করে আপনাদের পড়ে নিতে হবে। কাজে যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে এমসিকিউ যে বাংলাদেশ বার কাউন্সিল এর কয়টা সংগঠনের উল্লেখ আছে, বাংলাদেশ বার কাউন্সিল আইন যেটা আদেশ, এখানে কয়টা সংগঠনের উল্লেখ আছে, 2টা, 3টা, 5টা না 7টা, তখন আপনি বৃত্ত ভরাট করবেন 3টি। আবার যদি এমসিকিউ করে যে বার কাউন্সিলের 3টা সংগঠনের উল্লেখ আছে, এই 3টা সংগঠনের নাম কি, কতে দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট কি আছে দেখেন তো এই 3টার মধ্যে, উত্তর হবে না। তারপরে দিল ঢাকা বার অ্যাসোসিয়েশন, ঢাকা বার অ্যাসোসিয়েশনও কিন্তু নাই, শুধু আছে বার অ্যাসোসিয়েশন। কাজেই আপনাকে বলতে হবে বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল ট্রাইব্যুনাল, এই 3টা যদি থাকে ক খ গ দিয়ে, আর ঘতে যদি থাকে সবকটি, তাহলে সবকটি দিতে হবে। এই জন্য উদাসীনতা নিয়ে আর অমনোযোগিতা নিয়ে পড়াশোনা করা যাবে না, চোখ দিয়ে ভালোভাবে দেখে পড়তে হবে। এখানে কিন্তু বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, বারের আগে কোনো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল কিচ্ছু নেই, শুধু আছে বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিল ট্রাইব্যুনাল। দয়া করে ট্রাইব্যুনাল বানানটা একটু দেখে নেবেন, ট্রাইব্যুনাল বানানটা আমরা অনেকে সঠিকভাবে লিখতে পারি না। আবার একটা এমসিকিউ হইতে পারে যে বাংলাদেশ বার কাউন্সিল থেকে প্রকাশিত একমাত্র ল জার্নাল কোনটি, দিল ডিএলআর, ঢাকা ল রিপোর্ট, এআইআর, অল ইন্ডিয়া রিপোর্ট, আর দিল বিএলডি, বাংলাদেশ লিগাল ডিসিশন। তাহলে আপনি বৃত্ত ভরাট করবেন বাংলাদেশ লিগাল ডিসিশন, বা সংক্ষেপে বিএলডি। এখানে কিন্তু ডিসিশনস। ল জার্নাল কাকে বলে, পড়াশোনায় কিন্তু প্রচুর গ্যাপ আছে আপনাদের। ল জার্নাল কাকে বলে এটাও জানি না আমরা, এবং প্রত্যেকটা ল কলেজে 22 আইনের বই থাকা প্রয়োজন আর কি। আমি ল কলেজ, সেখানে 2200-র বেশি বই রাখারই চেষ্টা করতেছি। আর প্রত্যেকটা ল কলেজে বাধ্যতামূলকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ল জার্নাল রাখার জন্য নির্দেশ দিয়েছে, কিন্তু দুঃখজনক 2-1টা ল কলেজ ছাড়া একটা ল কলেজে ল জার্নাল নেই। এখন ল জার্নাল থাকতে হবে
ছাত্রদের মাঝে মাঝে দেখাইতেও হবে, আবার পড়াইতে হবে, বুঝাইতে হবে। ল জার্নাল মানে হচ্ছে আইন সাময়িকী। আইন সাময়িকী মানে আইনের পর্যালোচনা। আরো সহজভাবে বলি যে আইনের যে ফোকাস, আইনের এই ফোকাসটা পাবেন হচ্ছে ল জার্নালে। একটা আইন কিভাবে প্রয়োগ হয়, কিভাবে কার্যকারিতা পায়, সেটা যদি কেউ জানতে চান, ভবিষ্যতে ভালো আইনজীবী হইতে চান, তাহলে এই ল ফোকাস ধর্মী যে ল জার্নাল, এই ল জার্নাল গুলা পড়তে হবে আপনাকে। ডিএলআর, বিএলডি, এআইআর, পিএলডি, হ্যাঁ, এইগুলি পড়তে হবে বাধ্যতামূলক ভাবে, কারণ এইগুলি আপনাকে প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা বিশেষ সহযোগিতা করবে। কারণ আপনি একটা মামলা যখন যাবেন, সেই মামলায় কিন্তু প্রথমে অনেক ধরনের ভুল ত্রুটি হবে। যেমন যারা ডাক্তার, অপারেশন করতে গেলে প্রথম জীবনে অপারেশনে ভুল হইতে থাকে। এই জন্য সাধারণত সরকারি হাসপাতালগুলিতে এই গরিবদের চিকিৎসা করে তারা, তাতে দুই একটা মরে গেলেও ওরকম জবাব দিতে আসে না। কিন্তু স্কয়ারে যদি একটা রোগী মারা যায়, তাহলে অনেক জবাব দিতে আছে। তো এরকম ভাবে আইনজীবী জীবনেও অনেক ধরনের ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু আপনি জীবনের শুরু থেকেই যদি ল জার্নাল গুলা পড়েন, তাহলে আপনার একটা আইনের ফোকাস হিসাবে কাজ করবে, এবং কি ধরনের মামলায় কি ধরনের বিচার্য বিষয় আসে, এবং আদালত কোন আইনের কোন যুক্তিতে কি কারণে এই রায়টা দিলেন, এইগুলি কিন্তু আপনি ল জার্নালে পাবেন। এই জন্য অন্তত পক্ষে দুইটা ল জার্নাল প্রত্যেকেই বাসায় রাখেন। একটা হচ্ছে বিএলডি আর একটা হচ্ছে ডিএলআর। একটা একটা করেই কিনেন। তাহলে এখান থেকে প্রশ্ন হইতে পারে। এখন আবার উপরের দিকে একটু আসেন। উপরের দিকে আমরা আসলে যে জায়গায় ছিলাম, এবং এর নিচে ছিলাম ৩(২) অনুচ্ছেদে। ৩(২) অনুচ্ছেদে আমরা কি দেখতেছি দেখেন। সবাই এই জায়গাটা আসেন, কারণ আমার কথার সাথে কিন্তু সাথে সাথে নোটটা বের করে ফেলতে হবে, যে লেকচার শিটটা আমি পাঠিয়েছি। দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর ৩(২) অনুচ্ছেদে বলা হয়েছে যে বাংলাদেশ বার কাউন্সিল এমন একটি যৌথ প্রতিষ্ঠান। তাহলে যৌথ প্রতিষ্ঠান এখন বুঝতে পারতেছি যৌথ প্রতিষ্ঠান কেন বলা হচ্ছে। কারণ বাংলাদেশ বার কাউন্সিল এর ৩টা সংগঠন রয়েছে। বার কাউন্সিল, যেটা মৎস্য ভবনের সাথে, আর বার অ্যাসোসিয়েশন আছে। বাংলাদেশে কয়টা বার অ্যাসোসিয়েশন সেই খবরও কিন্তু আপনাদের নাই। বাংলাদেশে বার অ্যাসোসিয়েশন হলো ৮১টা। বার কাউন্সিলের তালিকাভুক্ত বার অ্যাসোসিয়েশন হচ্ছে ৮১টা। যেমন ঢাকা বার অ্যাসোসিয়েশন, ঢাকা জেলার যত আইনজীবী তাদের নিয়ে ঢাকা বার অ্যাসোসিয়েশন। টাঙ্গাইল বার অ্যাসোসিয়েশন, টাঙ্গাইল জেলার যারা নিয়মিত এখানে প্র্যাকটিস করে তাদের নিয়ে টাঙ্গাইল বার অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন। এইভাবে জেলা কয়টা আপনারা জানেন? ৬৪টা জেলা, দুই একটা বাড়তেও পারে। এখন জেলা যেই কয়টাই হোক না কেন, বার কাউন্সিলের স্বীকৃত অ্যাসোসিয়েশন এই মুহূর্তে হলো ৮১টা। আর ট্রাইব্যুনাল, বার কাউন্সিল ট্রাইব্যুনাল, এখানে বলা আছে এক বা একাধিক, তবে সর্বশেষ ৩টা ট্রাইব্যুনাল বার কাউন্সিলের এখন পর্যন্ত আছে, 3টা। এইটা সরকার বা বার কাউন্সিল কর্তৃপক্ষ ইচ্ছা করলে কমাইতেও পারে, বাড়াইতেও পারে। যদি মামলার চাপ, আইনজীবীদের পেশাগত অসদাচরণে মামলার চাপ বেড়ে যায়, তাহলে 3টা থেকে এখনই 10টা বানাইতে পারে। আবার ইচ্ছা করলে মামলা, আইনজীবীরা যদি সবাই ভালো হয়ে যায়, তাদের কোনো পেশাগত অসুস্থতা না থাকে, তাহলে একটাও করতে পারে। এই জন্য ট্রাইব্যুনালের গঠনে বলছে বাংলাদেশ বার কাউন্সিলের এক বা একাধিক ট্রাইব্যুনাল নিয়ে গঠিত হবে, বা বাংলাদেশ বার কাউন্সিলের এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকবে। তাহলে বার কাউন্সিল একটা যৌথ প্রতিষ্ঠান, কারণ বাংলাদেশ বার কাউন্সিলের 3টা সংগঠন আছে। একটি হচ্ছে বার কাউন্সিল। বার কাউন্সিল কয়টা? এটা কিন্তু প্রশ্ন করতে পারে। বার কাউন্সিল কিন্তু একটা, যেটা মৎস্য ভবনে দেখেন। সমস্যা হলো বার কাউন্সিলটা আমরা অনেকে দেখি নাই। বার কাউন্সিল একটা ছবি পাঠাই।
বার কাউন্সিলের ছবি আসছে কিনা দেখেন। আগে বাংলাদেশ বার কাউন্সিল যেটা ছিল ওইটার এখন নাই। ছবি যদি চান সেটাও পাঠাইতে পারি। ওইটা ভেঙে এখন এরকম আধুনিক একটা প্রশ্ন উত্তর শুধু দিব না, এটা নিজের একবার গিয়ে কষ্ট করে আমাকে 7 দিনের মধ্যে অ্যান্সার দিবেন যে এই বার কাউন্সিলটা কয়তলা ভবন বিশিষ্ট, কয়তলা বিশিষ্ট। এটা আমাদের জানা থাকলেও একটু কাজ দিলাম আমাকে, যে ওখানে একটু যান কষ্ট করে গিয়ে দেখেন এটা কয়তলা। তাহলে এখানে এই যে ছবিটা দেখতেছেন, আমাদের মুসলমানদের জন্য আমাদের হচ্ছে মক্কা মদিনা পবিত্র স্থান, হিন্দুদের জন্য পবিত্র স্থান আপনারা জানেন কোনটা। আর আমাদের আইনজীবীদের জন্য আমাদের পবিত্র স্থান হইল এই বাংলাদেশ বার কাউন্সিল। এখান থেকেও দেখেন বেশ কিছু প্রশ্ন আসতে পারে, কি আসবে এটা তো আমি জানি না, আমি বলছি ক্ষেত্রটা আমি দিয়ে দিব। যদি বলে বাংলাদেশ বার কাউন্সিল কোন অঞ্চলে কাজ করে, বলেন এই ছবির নিচে লেখা আছে কিনা বাংলাদেশে কাজ করে। বাংলাদেশ বার কাউন্সিলের দাপ্তরিক ভাষা কি? দাপ্তরিক ভাষা কিন্তু বাংলা বা ইংরেজি দুইটাই। বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি কে? বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, উনি হচ্ছে সভাপতি। যখন যিনি অ্যাটর্নি জেনারেল থাকবেন তিনি হবেন বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি। ওয়েবসাইট অনেক সময় লাগতে পারে, ওয়েবসাইটের নাম্বারটাও দিয়ে দিচ্ছি। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের ছবিটা আপনি দেখে এখন অন্তত পক্ষে চিনতে পারবেন। আর নাহলে তো এমন ছাত্র হইতে পারেন যে বার কাউন্সিলের সামনে গিয়া লোকজনকে জিজ্ঞাসা করতেছেন বার কাউন্সিল কোনটা। অন্তত পক্ষে ছবিটা একটু বড় করে দেখবেন। ওই বিল্ডিং এর নিচেই কিন্তু একটা দেয়াল দিয়ে টাইলস করে ওইখানে কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল ভবন লেখা আছে। বাংলাদেশ বার কাউন্সিল ভবনের উপরে দেখেন শিক্ষামূলক দুইটা সিল আছে। বাম দিকেরটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সিল। কথার উপরে বিশ্বাস রাখতে হবে যা বলি। আমরা শুরুতেই কিন্তু বলছি বাংলাদেশ বার কাউন্সিল সরকারি নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান, বলছি কিনা? এই জন্য দেখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একটা সিল আছে, ছবিটা বড় করে দেখেন। আর ডান দিকে যে মনোগ্রামটা দেখতেছেন এইটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের মনোগ্রাম। বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিবেন অনেকে বাংলাদেশ বার কাউন্সিলের মনোগ্রামও এখনো দেখেন নাই, এটা মুখস্থ করে ফেলেন। আমি একটা ছবি পাঠালাম বাংলাদেশ বার কাউন্সিলের মনোগ্রাম, এইটা হলো অরিজিনাল মনোগ্রাম। এরপর যে যেটা করবে সেটা বিকৃত হবে। বিকৃত মনোগ্রামও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আইনের প্রতীক আছে দেখেন, বাংলাদেশ ম্যাপটার মধ্যে একটা ছোট আইনের প্রতীক আছে, ন্যায় বিচারের প্রতীক। উপরে জাতীয় ফুল, ধানের শীষ না পাট গাছের পাতা, বলেন। এটাও তো আপনার প্রশ্ন করতে পারে যে বাংলাদেশ মনোগ্রামে কি কি আছে। কতটুকু উদাসীন ছাত্র আপনি, এটাও ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করতে পারে যে বাংলাদেশ বার কাউন্সিলের মনোগ্রামে কি কি আছে। কি কি আছে সেটা একটু দেখে নেবেন। শর্টকাট চলে যাই। এই যে 3-2 ছিলাম, এই 3-2 থেকে কিন্তু একটা লিখিত প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। 28 তারিখে যারা লিখিত দিবেন এরা কিন্তু এখন অর্ধোন্মাদ পরীক্ষার চাপে, কিন্তু এই ভুলগুলি আপনাদের করা যাবে না। আপনারা নিয়মিতভাবে এই প্রশ্নগুলো পড়তে থাকবেন। এই যে এই অংশ থেকে 3-2 যে জায়গাটা আমরা এখন আটকে আছি, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য কি। বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য আজে বাজে জায়গা থেকে কিন্তু লেখা যাবে না। আপনাদের লিখিত খাতাগুলি দেখবে বিচারপতিগণ,
মহামান্য বিচারপতিগণ। তাহলে ওনারা কিন্তু কোনো ভুল উত্তর বা অতিরিক্ত উত্তর বা ভিত্তি ছাড়া উত্তর, এই অনুচ্ছেদ বা ধারা বিধি রেফারেন্স ছাড়া উত্তর, এইগুলি কিন্তু তারা পছন্দ করে না। এই জন্য বার কাউন্সিলের বৈশিষ্ট্য যদি আসে, এইখানেই বৈশিষ্ট্যগুলি আছে। যদি প্রশ্ন করে বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্যগুলি লেখো, তাইলে বলবেন বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্যগুলি কি? তা দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর 3(2) অনুচ্ছেদে, বা ভেঙেও লিখতে পারেন, 3 অনুচ্ছেদের 2 উপঅনুচ্ছেদে বলা হয়েছে। এখানে কয়টা বৈশিষ্ট্য দেখেন। বাংলাদেশ বার কাউন্সিল এমন একটি যৌথ প্রতিষ্ঠান, এই যে যারের পরে দেখেন আমি একটু স্পেস দিয়ে রাখছি। এখানে কয়টা বৈশিষ্ট্য আপনারা একটু হাতে গুনেন। একটা হলো বাংলাদেশ বার কাউন্সিলের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলের কি থাকবে? চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে। আজকে সময়ের চেয়ে আমি নোটটা বেশি দিয়ে ফেলছি, এই জন্য 15 মিনিটের পরে একটু ক্লাস নিতে বাধ্য হচ্ছি। এটা তো আমি এটার জন্য দায়ী আর কি, এই জন্য এখন কষ্ট আমাকেই করতে হইতেছে। কিন্তু আগামী ক্লাসে আমরা পড়াই দিব 15 মিনিটের, এর বেশি আর পড়ার দরকার হবে না। প্রতিদিন 15 মিনিট পড়লে যা পড়া থাকবে এর মধ্যে আপনি এক চান্সে ভাইবা পর্যন্ত পাস করে আসতে পারবেন। কিন্তু আজকের পড়ার পরিমাপটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমার নিয়মটা আমাকে ভঙ্গ করতে হলো আজকে। এখন এই জায়গায় দেখেন বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য, সবাই গুনেন হাতে আর নোটটা দেখেন। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে। বাংলাদেশ বার কাউন্সিলের চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে। এখন লিখিততে একটু আসি। লিখিত তো যদি প্রশ্ন করে বাংলাদেশ বার কাউন্সিল কি, হোয়াট ইজ বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিলটা কি, তাহলে আমি এই নোটের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যা বলছি ইচ্ছা করলে সব আপনি দিতে পারেন। এই সব দিলে বাংলাদেশ বার কাউন্সিল কি সেটার উত্তর হয়ে যাবে। এখন যদি দ্বিতীয় প্রশ্ন করে যে বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্যগুলো লেখো, বা বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্যগুলো কি, তাইলেও কিন্তু দেখেন এই জায়গা থেকে আমরা লিখতে পারবো। বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 1, বাংলাদেশ বার কাউন্সিলের চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে। চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে, এটা কি কেউ একটু আমার এক্সপ্লেইন করে বলতে পারবেন যে বাংলাদেশ বার কাউন্সিলের চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে এই কথার অর্থ কি? বলেন। এই কথার অর্থ অনেক জায়গায় পাবেন না। এই জ্ঞানের স্বল্পতা থাকলে বার কাউন্সিলের যে কোনো একটা জায়গায় ধরা পড়বেন, হয় এমসিকিউ নাইলে রিটেন, অথবা শেষ ধাপ ভাইভাতে আটকা পড়বেন। ভাইভাতে অনেক কিছু পড়ে গেছেন, আপনাকে প্রশ্ন করছে বৈশিষ্ট্যের এই জায়গা থেকে যে বাংলাদেশ বার কাউন্সিলের একটা বৈশিষ্ট্য হচ্ছে 3(2) অনুচ্ছেদে বাংলাদেশ বার কাউন্সিল একটি চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে, এই কথাটা ব্যাখ্যা করেন। তখনই কিন্তু অনেক ধারা অনেক কিছু পড়ে গেছেন, কোনোটাই কোনো কাজে লাগবে না। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে এই কথার অর্থ হচ্ছে যে একজন আইনজীবী নিয়ে তো বাংলাদেশ বার কাউন্সিল গঠিত না। বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের সকল আইনজীবীদের নিয়ে গঠিত, এবং এই আইনজীবীগুলি মারা যাবে, মারা যাওয়ার পরে আবার আইনজীবী হবে, আবার আইনজীবী মারা যাবে, আবার আইনজীবী হবে। তার মানে এই উত্তরাধিকারীর কি শেষ আছে? যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলাদেশ বার কাউন্সিল থাকবে, যত আইনজীবী ভবিষ্যতে আসতে থাকবে, তৈরি হইতে থাকবে, সবাই কিন্তু এটার উত্তরাধিকারী হবে। তার মানে সবাই এটার যে বেনিফিট, এখান থেকে বেনিফিট ফান্ড পাওয়া, আইনজীবী হিসাবে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া, মর্যাদা পাওয়া, এগুলি কিন্তু যুগ যুগের পর যুগ, একদল আইনজীবী মারা যাবে আর একদল আইনজীবী আসতেই থাকবে, আসতেই থাকবে, এইভাবে এই উত্তরাধিকারীটা কিন্তু চিরস্থায়ী। আশা করি চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে বাংলাদেশ বার কাউন্সিলের, এই কথাটার অর্থ বুঝতে পেরেছেন। এই অর্থটা বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে আপনি নাও পেতে পারেন।
তাহলে চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে, এই কথার অর্থ আমরা বুঝে ফেলছি যে বাংলাদেশের অনেকের উত্তরাধিকারী কিন্তু শেষ হয়ে যেতে পারে। দেখা গেল একজন ব্যক্তি সে বাবার সম্পত্তি পেয়েছে কিন্তু সে বিয়ে শাদী করে নাই, অথবা তার ছেলে মেয়ে হয় নাই। এইভাবে দেখা যাবে যে কিছুদিন পরে তার আর একটা উত্তরাধিকারী থাকবে না। আর যদি কোনো ব্যক্তির কোনো উত্তরাধিকারী না থাকে তখন রাষ্ট্র হয়ে যায় উত্তরাধিকারী। এইটা আপনি মুসলিম উত্তরাধিকার আইন করার সময় জেনেছেন। কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল কিন্তু কখনোই এই উত্তরাধিকারী শূন্য থাকবে না, যুগে যুগে আইনজীবী আসতেই থাকবে। কারণ সমাজে ডাক্তার আর আইনজীবী আর মানুষ গড়ার কারিগর শিক্ষক, এই তিনটা পেশাজীবী মানুষের কখনো ধ্বংস হবে না। এই তিনটা পেশার মানুষের প্রয়োজনীয়তা সবসময় থাকবে, শিক্ষক, ডাক্তার আর আইনজীবী। তাহলে আইনজীবী তো এই দেশে চিরস্থায়ী উত্তরাধিকারী। এই জন্য বার কাউন্সিলের প্রথম বৈশিষ্ট্য হলো চিরস্থায়ী উত্তরাধিকারী। তাহলে বৈশিষ্ট্য আসলে প্রথম এটা লিখবেন। 2 নম্বর লিখবেন বাংলাদেশ বার কাউন্সিলের একটি সাধারণ সিলমোহর থাকবে। সাধারণ সিলমোহর কোনটা? ওই যে নিচে ছবিটা দেখেন, এই যে বাংলাদেশ বার কাউন্সিলের নিচে এই যে মনোগ্রামটা পাঠিয়েছি, এটা হলো সিলমোহর। তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের একটি নিজস্ব সিলমোহর থাকবে বা সাধারণ সিলমোহর থাকবে। এটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল স্থাবর এবং অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করতে পারবে। বাংলাদেশ বার কাউন্সিল স্থাবর বা অস্থাবর সম্পত্তি উভয় সম্পত্তি অর্জন করতে পারবে। কিভাবে অর্জন করে উদাহরণ দেই, এই ছবিটার দিকে আসেন। বাংলাদেশ বার কাউন্সিলের ছবিটা দেখেন। এই যে বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, বিল্ডিং এর নিচে কি আছে? বিল্ডিংটা কোথায় দাঁড়িয়ে আছে বলেন তো? জমির উপরে কিনা? জমিটা কি স্থাবর সম্পত্তি কিনা? জমিটা স্থাবর সম্পত্তি। এই বার কাউন্সিলের এই জমিটা কিন্তু সরকার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃপক্ষকে প্রদান করছে। তাইলে সরকার বাংলাদেশ বার কাউন্সিলকে, এখন যে জায়গায় বার কাউন্সিলটা দেখতেছেন এই জমিটা সরকার বার কাউন্সিলকে দান করছে এরকম বার কাউন্সিলের ভবন করার জন্য। তাইলে বার কাউন্সিল স্থাবর সম্পত্তি অর্জন করতে পারে না বলেন? বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে বাংলাদেশ বার কাউন্সিল স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করতে পারে, ধারণ করতে পারে। তাহলে স্থাবর সম্পত্তি তো অর্জন করলো, তার প্রমাণ হচ্ছে বার কাউন্সিল যে জমিটা, এই জমিটা বার কাউন্সিলের ছিল না, এই জমিটা সরকারের ছিল, সরকার বার কাউন্সিলকে দিয়েছে। অর্থাৎ বার কাউন্সিল এই সরকারি জমিটা অর্জন করেছে, অর্জন করে এখন ধারণ করে আছে, ধারণ করে এটার উপর আবার বিল্ডিং করে ফেলছে। আর অস্থাবর সম্পত্তি বার কাউন্সিল গ্রহণ করে অর্জন করতে পারে, সেটার উদাহরণ কি? এই যে আমরা বার কাউন্সিলে যখন পরীক্ষা দিব, এটার জন্য আমরা প্রথমেই রেজিস্ট্রেশন ফি দেই, এরপর ফর্ম ফিল আপে টাকা দেই, এরপরে অ্যাডভোকেট হওয়ার পরে বার কাউন্সিলকে আমরা মাসে মাসে চাঁদা দিব, টাকা দিব। এই অর্থটা কি? টাকা পয়সা, এগুলো অস্থাবর সম্পত্তি। বার কাউন্সিল কি টাকা গ্রহণ করতে পারতেছে না? তাহলে বার কাউন্সিল স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি গ্রহণ করতে পারে, অর্জন করতে পারে। পরের বৈশিষ্ট্য দেখেন, চুক্তি করার ক্ষমতা থাকবে। বার কাউন্সিলের কিন্তু চুক্তি করার ক্ষমতা আছে। মামলা করতে পারে বার কাউন্সিল, এবং তার নামে মামলাও করা যায়। এটা হচ্ছে বার কাউন্সিলের বৈশিষ্ট্য। চলে গেল কয়টা বৈশিষ্ট্য দেখেন। 1 হচ্ছে চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে, 2 হচ্ছে একটি সাধারণ সিলমোহর থাকবে, 3 হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন এবং ধারণ করার ক্ষমতা রাখবে, 4 হচ্ছে চুক্তি করার ক্ষমতা রাখবে, 5 হচ্ছে মামলা করতে পারবে এবং তার বিরুদ্ধে মামলা করা যাবে। এই 5টা হলো বৈশিষ্ট্য। 6 নম্বর কোনো কিছু লিখতে গেলে সেটা বৈশিষ্ট্যের বাইরে হয়ে যাবে, এটা ভুলের দিকে যাবে না। এখন আসেন 10 অনুচ্ছেদ।
10 অনুচ্ছেদটা একটু দেখেন, বার কাউন্সিলের কার্যাবলী আছে, এটাও এমসিকিউ আসতে পারে যে বার কাউন্সিলের কার্যাবলী কত অনুচ্ছেদে আছে, তখন 10 অনুচ্ছেদে আছে এটা বলবেন। যদি বলে বার কাউন্সিলের বৈশিষ্ট্য কত অনুচ্ছেদে আছে, তাইলে বলবেন 3 অনুচ্ছেদে, বা স্পেসিফিকলি বললে আপনার হবে 3-2 অনুচ্ছেদে আছে। বার কাউন্সিলের কার্যাবলী কয়টা কেউ বলতে পারবেন? এটা এমসিকিউ আসতে পারে। কার্যাবলী কয়টা? এই ক থেকে ট পর্যন্ত কয়টা হয় দেখেন, 11টা কিনা, 11টা হয় কিনা? ক থেকে ট পর্যন্ত যারা ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এগুলি পারেন তারা একটু ক থেকে ট পর্যন্ত 11টাই হয়। এই বাংলাদেশের বার কাউন্সিলের কি কি ধরনের কাজ করে এগুলা খুব সহজ করে লেখা আছে, এগুলা নিজেরা পড়ে নিতে পারবেন। তবে আমি বেসিকটা বলে দিই। বেসিক হলো এটাই যে বাংলাদেশ বার কাউন্সিলের মূল কাজ হলো আইনজীবীদের পরীক্ষা নেওয়া, পরীক্ষা নিয়ে পরীক্ষায় যারা পাশ করবে তাদেরকে সনদ দেওয়া, তাদেরকে অ্যাডভোকেট হিসাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা, সেই নামটাকে সংরক্ষণ করা, এবং আইনজীবীদের কল্যাণে যত ধরনের ফান্ড আছে সেইগুলির ব্যবস্থাপনা করা, এবং আইনজীবীদের ফান্ডে এই যে আমরা চাঁদা দিচ্ছি, কোটি 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 টাকা আছে বাংলাদেশ বার কাউন্সিলে, কত টাকা আছে এটা আসলে বার কাউন্সিলের কর্তৃপক্ষ ছাড়া সাধারণ আইনজীবীরা হিসাব জানে না। তাহলে এই কোটি কোটি টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি হইতে পারে, এই টাকাগুলি বিনিয়োগ করা, এই টাকাগুলি অলস মানিতে না রেখে এইগুলি দিয়ে বিনিয়োগ করে বার কাউন্সিলের প্রফিট আনা, এটাও কিন্তু বার কাউন্সিলের একটা কার্যাবলী। আইনজীবীদের উন্নয়নের জন্য, আইন শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করা, প্রয়োজন বোধে বিধি প্রণয়ন করা, এগুলি দেখবেন সহজ কিছু কার্যাবলী এখানে আছে। এখান থেকে এমসিকিউ আসতে পারে কার্যাবলী কয়টা আপনি গুনে রাখবেন, কত অনুচ্ছেদে আছে, আর এই কার্যাবলীগুলো একটু দেখে রাখবেন। এর মধ্যে জাতীয় নির্বাচন করা, এটা কি বার কাউন্সিলের কার্যাবলী? এখন কার্যাবলী দিয়ে যদি বলে বার কাউন্সিলের কার্যাবলী কি, একটা হলো জাতীয় নির্বাচন করা, খতে বললো স্থানীয় নির্বাচন করা, আর গতে দিল বার কাউন্সিলের সদস্যদের নির্বাচন করা। তাহলে উত্তর হবে বার কাউন্সিলের সদস্যদের নির্বাচন করা। এই কার্যাবলীগুলি করলে এমসিকিউ কাজ করবে, ভাইবা বোর্ডেও কাজ করতে পারে। আপনাকে প্রশ্ন করলো বার কাউন্সিলের কার্যাবলী বলেন, আবার লিখিত পরীক্ষাতেও কাজে লাগবে। লিখিত পরীক্ষা আরেকটা প্রশ্ন আসতে পারে, এরপরের ট শেষ যে কার্যাবলী তার নিচে দেখেন আছে, সেখানে কার্যত দিয়ে বলা আছে শেষে বলা আছে বাংলাদেশ বার কাউন্সিলকে আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যায়। এটাও কিন্তু রিটেন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ বার কাউন্সিলকে কেন আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যায়, বা বাংলাদেশ বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যেতে পারে? আপনি বলবেন অবশ্যই যেতে পারে। বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক। কারণ লেখাই যে উপর থেকে একদম বার কাউন্সিলের সংজ্ঞা, একদম প্রথম লাইন থেকে যে নোটটা পাঠিয়েছি, একদম প্রথম থেকে, যে বাংলাদেশ বার কাউন্সিল বাংলাদেশের সকল আইনজীবীদের সমন্বয়ে গঠিত সরকারি নিয়ন্ত্রণাধীন একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এইটা বলার পরে 2 খতে বার কাউন্সিলের অর্থ বলা, 3.1, 3.2 অনুচ্ছেদে বার কাউন্সিলের বৈশিষ্ট্য বলা, তারপরে 10 অনুচ্ছেদ অনুযায়ী কার্যাবলী বলা, সবকিছু বলার পরে আমরা বলবো যে অতএব বার কাউন্সিল যেহেতু 10 অনুচ্ছেদ অনুযায়ী এই কাজগুলি করে, এবং এই কাজগুলি করে আইনজীবীদের স্বার্থেই কিন্তু এই 10টা কার্যাবলী সম্পাদন করে বার কাউন্সিল। এই কারণে বার কাউন্সিলকে আমরা অবশ্যই বাংলাদেশের আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলতে পারি।
এখন আজকের আলোচনা থেকে কয়টা এমসিকিউ আসবে? অসংখ্য, এখানে বলা আছে অসংখ্য এমসিকিউ আছে। অনুচ্ছেদ আছে 2 খ, 3-1, 3-2, 10। আজকের আলোচনায় কিন্তু আমরা 3টা অনুচ্ছেদ শিখলাম। এবার আমার পড়া রুটিনটা একটু বের করেন, পড়া রুটিনটা একটু দেখেন, পড়া রুটিনটা কোথায়? পড়া রুটিনটা কিন্তু উপরে দেওয়া আছে, দেখেন। এই যে আমাদের উপরের দিকে যান, দেখেন জাতীয় পতাকা। জাতীয় পতাকার মধ্যে একটা আইনের মানদণ্ড, ন্যায় বিচারের প্রতীক, গ্যাফেল বা আইনের হাতুড়ি, যেটা দিয়ে জজ সাহেব অর্ডার করে, আর আমাদের আইনের বই। এইটা নিচেই দেখেন আমাদের বলা আছে, এই জায়গাটা একটু পড়েন, সবাই বের করতে পারছেন কিনা দেখেন। বিশেষ বার্তা তার উপরে আর জাতীয় পতাকার নিচে আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর পরে বাকিটা না পড়লেও চলবে। এইখান থেকে পড়েন যে প্রতিদিনের প্রতি ক্লাসে আমরা ধারাবাহিকভাবে নিম্নোক্ত 3টি বিষয় শিখবো ইনশাল্লাহ। বেসিক ল, এই বেসিক ল কিন্তু আমরা শিখে ফেলছি। বেসিক লটা আজকে কিসের উপরে শিখলাম বলেন? আজকে কি শিখলাম? তানিয়া আক্তার বলেন, অনেকদিন কথাবার্তা শুনি না আপনার। তানিয়া আক্তার বলেন, আজকে যে বেসিক ল, বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয়। আমরা আজকে এই বেসিক ল মানে আইনের ভিত্তি, এই বেসিক লটা শিখলাম হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয়ের উপরে, একটা বেসিক ল। কারণ আপনি এমসিকিউ বলেন, রিটেন বলেন, ভাই বলেন, এই বেসিক ল এর বাইরে কিন্তু প্রশ্ন করবে না। কিন্তু যদি এই ভুলটা করেন তাইলে প্রশ্ন মিস হইতে পারে, যে বাজারের 2-1টা বই কিনে বা সবগুলি বই কিনেও যদি বিচ্ছিন্ন ভাবে পড়েন তাইলে কিন্তু সেটা কভার নাও হইতে পারে। দেখা গেল অনেক কিছুই পড়ে গেছেন, কিন্তু আপনাকে প্রশ্ন করছে যে বাংলাদেশ বার কাউন্সিলকে কেন যৌথ প্রতিষ্ঠান বলা হয়, এইটার উত্তর কিন্তু অনেক বইয়ে দিবে না। বা বাংলাদেশ বার কাউন্সিলের চিরস্থায়ী উত্তরাধিকারী রয়েছে, ব্যাখ্যা করো। এই ব্যাখ্যা যদি আসে, এই ব্যাখ্যাটা বাংলাদেশে কোনো বই এখন পর্যন্ত আসে নাই, যে বাংলাদেশ বার কাউন্সিলের চিরস্থায়ী বৈশিষ্ট্য রয়েছে, চিরস্থায়ী উত্তরাধিকারী রয়েছে। তাহলে আমরা বেসিক লটা শিখলাম। 3টা বিষয় একটু বুঝিয়ে দিচ্ছি, কালকে থেকে শর্ট হয়ে যাব। আমরা খুব ব্যস্ততার মধ্যে এখন দিনকাল কাটতেছে আমার, মানে উপায়ন্তর না দেখে 15 মিনিটের ক্লাসের একটা আয়োজন করেছি। এটা সুযোগ আপনাদের নিতে হবে। তারপরে যদি বেশি পড়তে চান তাহলে অন্য স্যার দেশে আছে, তাদের কাছে পড়ার সুযোগ আছে আপনাদের। কিন্তু যদি নিয়মিত রাখতে চান তাহলে 15 মিনিট করে পাবেন আমাকে, এর বেশি সময় আর দেওয়া সম্ভব হবে না। কিন্তু 15 মিনিটে আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে প্রতি ক্লাসে প্রতিদিন 15 মিনিট করে পড়লে এইটা নিয়ে সারাদিন চলবে। যেমন কালকে পর্যন্ত আমার পুরা এই আর্টিকেলটা পুরাটা বারবার পড়বেন, দাড়ি কমা, বানান, সবকিছু সহ। বেসিক ল বুঝতে পারছেন তাহলে। এরপরে দেখেন 2 নম্বর ছিল ইম্পর্টেন্ট সেকশন, আর্টিকেল, অর্ডার, রুল। সব আইনে কিন্তু ধারা আসবে না, সব আইনে আর্টিকেল আসবে না, সব আইনে অর্ডার, রুল আসবে না, যে আইনে যেটা প্রযোজ্য। আমরা আজকে যে আইনটা করতেছি, দি বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, এইখানে কিন্তু আমরা আর্টিকেল পাবো। আজকে আমরা কয়টা আর্টিকেল শিখলাম মুনি আক্তার? আজকে আমরা কয়টা আর্টিকেল শিখলাম বলেন? কয়টা আর্টিকেল শিখছি? কথা না বললে তো হবে না। ফারজানা আক্তার বলেন, আজকে আমরা কয়টা আর্টিকেল পড়েছি বা শিখেছি? 3টা আর্টিকেল। 2 খ, 3-1, 2। 3-1, 2 রে একটাই ধরতে হবে, 3 আর হলো 10। এইবার দয়া করে বলেন 2 খ অনুচ্ছেদ
এই 2 খ অনুচ্ছেদে কি কি শিখেছি আমরা? 2 খতে কি আছে, কি বলা আছে? 2 খতে বলা আছে বার কাউন্সিলের সংজ্ঞা বা বার কাউন্সিল অর্থ কি। সেখানে আমরা কি শিখেছি? বার কাউন্সিল অর্থ হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল, অর্থাৎ বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে। 3 এর 1 কি শিখেছি সেটা আপনারা জানেন, যে বাংলাদেশে একটা বার কাউন্সিল গঠিত হবে আর সেটার নাম হবে বাংলাদেশ বার কাউন্সিল। এই কথাটা 3 এর 1 এর। 3 এর 2 এর কথা কি? যে বাংলাদেশ বার কাউন্সিলের 5টা বৈশিষ্ট্য চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে, এরকম 5টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হচ্ছে 3 এর 2 এ। 10 এ কি পেয়েছি? বার কাউন্সিলের ফাংশনস অফ দি বাংলাদেশ বার কাউন্সিল, বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী, এইটা পেয়েছি। তাহলে আজকে তো আমরা 3টা অনুচ্ছেদ নিয়ে ধারণা দিয়েছি আপনাদের। আর 3 নাম্বার হলো ইম্পর্টেন্ট এমসিকিউ। এমসিকিউ তো পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন। আর রিটেন এন্ড ভাইভা কোশ্চেন, প্রশ্ন আমি বলে দিলাম। আর ভাইভা তো কি করবে এটা আল্লাহই জানে। ভাইভা আপনার চেহারাটা দেখে যদি মনে করে সারা বছর ফাঁকি দিয়েছেন, পড়া চুরি করে পড়ছেন, তাহলে আপনাকে চুরির প্রশ্ন করবে যে চুরির সংখ্যা কত দাঁড়ায়। চেহারাটা যদি আপনার ডাকাতের মতন লাগে, তাহলে আপনারে বলবে ডাকাতির সংখ্যা কত দাঁড়ায়, ডাকাতির শাস্তি কি। অর্থাৎ আপনি প্রবেশ করা মাত্র বার কাউন্সিল প্রশ্নকর্তাদের যা মনে হবে, এটা মুখস্থ কিছু বলা যাবে না, তাদের যা মনে হবে সেই সাবজেক্ট থেকে সেই ধরনের প্রশ্নই করবে। কাজে আজকে থেকে প্রত্যেকটা ডেইলি ল ক্লাস করলে একটা প্রশ্ন ভাইবা বোর্ডে আপনি আর আটকা পড়বেন না, এই সীমার মধ্যেই থাকবে। এই জন্য নিয়মিত ক্লাসগুলি করতে হবে। এখন আর কোনো কাজ নাই আমাদের, ক্লাস শেষ। আমি শুধু রিটেনের কয়টা প্রশ্ন পাঠিয়ে দিচ্ছি, যে আজকে যা ক্লাস করলাম সেটার উপরে কি ধরনের রিটেন প্রশ্ন আসতে পারে, এবং যদি আমার পাঠানো এই আর্টিকেলটা বাংলাদেশ বার কাউন্সিলের পরিচয়, এই আর্টিকেল এটা যদি আমরা পড়ি, তাহলে এমসিকিউ পাস করার চেয়ে কিন্তু লিখিত পাস করা অনেক কঠিন। কারণ এমসিকিউ এ পাস করার পরের ধাপ হচ্ছে এটা। আবার লিখিত পাস করার চেয়ে কঠিন হলো ভাইবা, কারণ ভাইবার প্রস্তুতি, পরিসর, পড়া আরো অনেক বেশি পড়তে হবে। এমসিকিউ রিটেনে যা পড়েছেন তার চেয়ে আরো দ্বিগুণ 3 গুণ পড়া ভাইবাতে গিয়ে পড়তে হবে। ধরেন ক্লাস 1, 2, 3, 1 এর পড়ার চেয়ে 2 এর পড়া কঠিন, 2 এর চেয়ে 3 এর পড়া বেশি। তো এইখানেও ঠিক তাই, একটা করে ধাপ পার হবেন আর একটা করে কঠিন পরীক্ষা আপনার জন্য অপেক্ষা করতে থাকবে। কাজে এমসিকিউ অবশ্যই কঠিন, তার চেয়েও বেশি কঠিন লিখিতের চেয়ে আরো বেশি কঠিন হলো ভাইবা। এখানে 3টা পরীক্ষা এক বছরে এক ধাপে পাস করতে গেলে এই ডেইলি ল ক্লাস 15 মিনিট, এইটা ছাড়া অল্টারনেটিভ ওয়ে খুব একটা থাকবে না। এতে আপনারাও লাগামহীন পড়তে পারবেন না। ঠিক আমি যা পড়িয়ে দিব কালকের ক্লাস পর্যন্ত এই আর্টিকেলটাই শুধু পড়বেন, আবার কালকে আমরা আর একটা বিষয় দিব, সেইটা পড়বেন। ক্লাস শেষ, একটু লাইনে থাকেন প্রশ্নটা পাওয়ার জন্য, যে এই আর্টিকেলটা থেকে, আজকে পড়া থেকে কি ধরনের লিখিত পরীক্ষার প্রশ্ন আসতে পারে। যারা নতুন জয়েন করেছেন আপনারা তো ভাবতেছেন এমসিকিউর আগেই কেন লিখিত, এমসিকিউর আগে কেন লিখিত। যারা এবার লিখিত পরীক্ষা দিচ্ছে তাদের একটা ব্যাচ আমার কাছে নিয়মিত ক্লাস করতেছে, তাদেরকে সাক্ষাতে নিয়ে আসবো নি। এই গ্রুপে নিয়ে আসলে একদিনের জন্য তারাই বলবে যে কি ভুলটা তারা করেছে এমসিকিউ এর সাথে সাথে লিখিতটা না পড়ে। এখন এই লিখিত পাস করবে না ফেল করবে, এটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই অনিশ্চয়তা যাতে না থাকে আপনাদের,
এই কারণে একসাথে প্রশ্নটা পাঠাচ্ছি। এই দেখেন এসছে কিনা দেখেন, এখানে বিশেষ দ্রষ্টব্যটা একটু চেঞ্জ হবে। এখানে লেখা আছে উপরোক্ত প্রশ্নের উত্তরটি। আমরা এখানে দিব বাংলাদেশ বার কাউন্সিল, এই কথাটা আসবে। বাংলাদেশ বার কাউন্সিল এর পরিচয়, টপিক, বানান কি TOPIC, টপিকটি পড়লে নিম্নোক্ত 5টি হবে, 5টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। এখন দেখেন 5টা প্রশ্ন আসছে কিনা। শেষ। একের কতে দেখেন বাংলাদেশ বার কাউন্সিল কি, এটার উত্তর দেওয়া যাবে। বাংলাদেশ বার কাউন্সিল কোন ধরনের প্রতিষ্ঠান? আজকের আলোচনা থেকে কেউ বলতে পারবেন বাংলাদেশ বার কাউন্সিল কোন ধরনের প্রতিষ্ঠান? একটু বলেন তো। বলেন বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান? শুরুতেই বলে দিছি, বাংলাদেশ বার কাউন্সিল সরকারি নিয়ন্ত্রণাধীন। ওই যে একটা ছবি পাঠিয়েছি বাংলাদেশ বার কাউন্সিলের ভবন, ওই ভবনের সামনেই দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিল আছে। তাহলে এটা নিঃসন্দেহে সরকারি নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আব্দুল মজিদ সাহেব ঠিকই বলেছেন। আর একটা কি ধরনের প্রতিষ্ঠান বলতে পারবেন? একটা বললে কিন্তু হবে না, আর একটা পাবেন 3-2 শেষ। 3-2 পাবেন হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল একটি যৌথ প্রতিষ্ঠান। তাহলে যদি আপনার প্রশ্ন আসে বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান, তাহলে আপনি বলবেন সরকারি নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং একটি যৌথ প্রতিষ্ঠান। বড় করার জন্য ব্যাখ্যা করবেন যে এটাকে কেন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতেছেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইউটিউব চ্যানেলে একটু সার্চ দিবেন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি, ওই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সংজ্ঞাটা এখানে লিখতে পারেন। আর তথ্য প্রতিষ্ঠানের ব্যাখ্যা 3টা সংগঠন রয়েছে, তাহলে এটা পাওয়া যাবে। আর একটা হলো এই বৈশিষ্ট্য পাবেন। বৈশিষ্ট্য কোথায় পাওয়া যাবে? অনুচ্ছেদটা বলেন। 3-2 5টা বৈশিষ্ট্য, এটা পাবেন। 4 কি পাবেন বলে দেই, বাংলাদেশ বার কাউন্সিলকে কি আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা যায়? অভিভাবক বলবেন না? বলেন। আজকে কিছু না শিখলেও হ্যাঁটা তো শিখছেন যে বাংলাদেশ বার অভিভাবক বলা যায়। কেন বলা যায়? পুরো আর্টিকেলটা লেখা দিলেই এই কারণে বলা যায়। শেষ একটা প্রশ্ন, এটাও শিখছেন, সেটা হলো বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী। তাহলে আজকের এই আলোচনা থেকে কিন্তু 5টা রিটেন কোশ্চেন আমরা শিখেছি। নাম্বার দিয়ে পাঠিয়ে দিচ্ছি, আপনাদের ক্লাস আগেই শেষ করে দিয়েছি।
বাংলাদেশ বার কাউন্সিলের কার্যাবলী। দেখেন আজকের ক্লাস নাম্বার কত? এক। কালকে ক্লাসে না আসা পর্যন্ত অন্য কোনো কিছুই পড়েন না, এখানে কিন্তু অনেক পড়া আছে। এইগুলি সারাদিন পড়বেন, লিখবেন। সবাই ভালো থাকেন।